কোনো ইমামকে, কোনো মসজিদের মুতওয়াল্লি তুমি চলে যাও, আজ থেকে তোমার চাকরি নাই, একথা বলে বিদায় করে দিতে পারবে না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন, ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এরপরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন। এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো, আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে, 2015 সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে, এবং ওনার জন্য থাকার, ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে, এবং ওনাকে 2 ঈদে 2টা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে। এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে। ওখানে যে ক্লজগুলো আছে, বিধিগুলো আছে, এগুলো আমরা ওলামাই কেরামদের সাথে, আইমে মাসাজিদের সাথে, ওলামা মশায়েখ আইমে পরিষদের সাথে, ওই শানে সাহাবা ইমাম পরিষদের, শানে সাহাবা আইমা পরিষদের সাথে বসে, আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব। ওয়াকফ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি, খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি। আমাদের হাজার হাজার ওয়াকফের জমি বেহাত, যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে। আমি এগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করেছি। নওগাঁয় 52 বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, আরও কিছু উদ্ধার করব। এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম। ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আপনাদের সহযোগিতা করা দরকার। জনগণের কাছে আমাদের যেতে হবে, আপনাদের যেতে হবে। জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না। একটা কথা মনে রাখবেন, আমাদের ওয়াজ শুনে, আমাদের পানি পড়া নেয়, আমাদের কাছ থেকে তাবিজ নেয়, কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না। কেন দিতে চায় না? আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড, জনসম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সুখ, জনগণের দুঃখ, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে। এখনো হাতে সময় আছে। আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের জেলে, এদেশের তাঁতি, এদেশের রিক্সা চালক, এদেশের দিনমজুর, ক্ষেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে আমরা এদেশের চেহারা পাল্টাতে পারব। একজন আলেমকে মন্ত্রী বানাই, 2 জন আলেমকে পার্লামেন্টে পাঠাই, এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয়। বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে। 5-10 জন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে, তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। 1-2 জন পাঠিয়ে কিছু হবে না, ওনার আশেপাশে তো লোক নাই। আমি সবসময় বলি আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার, যারা স্পেশালাইজড আলেম, ভালো মুফতি, ভালো মুহাদ্দিস, ভালো মুতাকাল্লিম, ভালো মুফাসসির, ভালো বক্তা, ভালো লেখক, ভালো অনুবাদক, ভালো পার্লামেন্টারিয়ান, ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি, চেহারা পাল্টে যাবে। সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে? আমার যখন একজন এডিশনাল সেক্রেটারি লাগে, একজন জয়েন্ট সেক্রেটারি লাগে, একজন ডিএস লাগে, ডিপুটি সেক্রেটারি লাগে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। ওই বিগত 16-17 বছরে যারা রিক্রুট তারাই তো। আমি মানুষ পাবো কই? আমাদের মানুষ তৈরি করতে হবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব, নতুন ডিসি, নতুন ইউনো হওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। কেবল জিন্দাবাদ দিলে হবে না, গরম গরম বক্তৃতা করলে হবে না,
পরিকল্পনা মাফিক এগিয়ে আসতে হবে, যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে।